নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের প্রিয় ভারত মাতার স্বাধীনতা দিবসের প্রাক্কালে সুষম সাহিত্য সভা আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অধিবেশনে উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত হয়েছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ কবিতাটি পাঠের মাধ্যমে আমি ভারত মাতাকে শ্রদ্ধা জানাতে চাই। ভারত তীর্থ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায়, নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। হেথায় নিত্য হেড় পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে, কত মানুষের ধারা। দুর্বার স্রোতে এলো কোথা হতে, সমুদ্রে হলো হারা। হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন। সখুন দল পাঠান মোগল, এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেটা হতে সব আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারাবাহী জয় গান গাহি, উন্মাদ কলরবে। ভেদু মরুপথ গিরি পর্বত, যারা এসেছিল সবে। তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। আমার শুনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজও। বন্ধন আসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেতা একদিন বিরামবিহীন মহাঅঙ্কার ধ্বনি, হৃদয়ে তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণি। তপস্যা বলে একের অনলে, বহুরে আহুতি দিয়া। বিভেদ ভুলিল জাগায়ে তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার সেই আরাধনার, যজ্ঞশালার খোলা আজি দ্বার। হেতায় সভায় হবে মিলিবারে, আনত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হোমানলে হেড়ো আজি জলে, দুঃখের রক্ত শিখা। হবে তা সহিতে মর্মে দোলে, আছে সে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন কর মোর মন, শুনোরে একের ডাক। যত লাজ ভয় কর কর জয়, অপমান দূরে যাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লভিবে কি বিশাল প্রাণ। পোহায় রজনী জাগেছে জননী, বিপুল নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান। এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। এসো ব্রাহ্মণ সূচিপুরি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত, হোক অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসে এসো তারা, মঙ্গল ঘট হয় নিজে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নীড়ে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সন্ধ্যা কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। ওই সন্ধে অনন্ত আকাশ তলে, বসি একাকিনী কেশ এলাইয়া। মৃদু মৃদু কি কথা
কহিস আপন মনে গান গেয়ে গেয়ে নিখিলের মুখপানে চেয়ে, প্রতিদিন শুনিয়াছি আজও তোর কথা নারিনু বুঝিতে, প্রতিদিন শুনিয়াছি আজও তোর গান নারিনু শিখিতে। চোখে লাগে ঘুম ঘোর, প্রাণ শুধু ভাবে হয় ভোর, হৃদয়ের অতি দূরে দূর দূরান্তরে মিলাইয়া কণ্ঠস্বরে তোর কণ্ঠস্বরে উদাসী প্রবাসী যেন তোর সাথে তোরই গান করে। ওই সন্ধ্যা তোরই যেন স্বদেশের প্রতিবেশী, তোরই যেন আপনার ভাই, প্রাণের প্রবাসে মোর দিশা হারাইয়া বেড়ায় সদাই। শুনে যেন স্বদেশের গান, দূর হতে কার পায়ে সারা খুলে দেয় প্রাণ, যেন কি পুরনো স্মৃতি জাগিয়া ওঠে এই গানে। এই তারকার মাঝে যেন তার গৃহ ছিল, হাসিত কাঁদিত ওইখানে, আর বার ফিরে যেতে চায় পথ তবু খুঁজিয়া না পায়। কত না পুরানো কথা, কত না হারানো গান, কত না প্রাণের দীর্ঘশ্বাস, সরমের আধো হাসি, সোহাগের আধো বাণী, প্রণয়ের আধো মৃদু ভাস। সন্ধ্যা তোর এই অন্ধকারে হারাইয়া গেছে একেবারে, পূর্ণ করি অন্ধকার তোর, তারা সবে ভাসিয়া বেড়ায় যুগান্তের প্রশান্ত হৃদয়ে, ভাঙাচোরা জগতের প্রায়। যবে ওই নদী তীরে বসি তোর পদতলে, তারা সব দলে দলে আসে প্রাণের ঘেরিয়া চারিপাশে, হয়তো একটি হাসি একটি আধেক হাসি সম্মুখেতে ভাসিয়া বেড়ায়, কবু ফোটে কবু বা মিলায়। আজি আসিয়াছি সন্ধ্যা, বসে তোর অন্ধকারে মুদিয়া নয়ান, স্বাদ গেছে গাহিবারে মৃদু স্বরে শোনাবারে দু চারিটি গান। যেথায় পুরনো গান, যেথায় হারানো হাসি, যেথা আছে বিস্মৃত স্বপন, সেইখানে সযতনে রেখে দিস গানগুলি, রচে দিস সমাধি শয়ন। জানি সন্ধ্যা আমি তোর স্নেহ গোপনে ঢাকিব তার দেহ, বসিয়া সমাধি পড়ে নিষ্ঠুর কৌতূহরে, দেখিস হাসে না যেন কেহ। ধীরে শুধু ঝরিবে শিশির, মৃদু শ্বাস ফেলিবে সমীর, স্তব্ধতা কপলে হাত দিয়ে একা সেতা রহিবে বসিয়া, মাঝে মাঝে দু একটি তারা সেথা আসি পড়িবে খসিয়া। নমস্কার। চলুন ঘুরে আছি সাহেবদের দেশে। সমস্ত ভ্রমণ পিপাসু সুদীজনের মতোই আমাকেও ছোটবেলা থেকেই ইউরোপের বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য, প্রকৃতির অপূরন্ত সৌন্দর্য, সর্বোপরি যে ইংরেজরা আমাদের দেশ প্রায় 200 বছর 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে শাসন করে গেছে, তাদের দেশ দেখার একটা স্বপ্ন ভীষণভাবে আকর্ষণ করত। দীর্ঘ 36 বছর কর্মজীবনের অবসরের পর জুন মাসের কোনো এক সন্ধ্যায় বাড়িতে চা খেতে খেতে ছেলে বৌমা সহ সবার সাথে মনের এই সুপ্ত বাসনার কথা আলোচনার মাধ্যমে বেরিয়ে এলো। আমার ছেলে বৌমা বাবা মা কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছা করেছে শুনেই খুব খুশি হলো। সেই মতো প্রসিদ্ধ ভ্রমণ পরিচালক ফক্স কিংয়ের কলকাতা অফিসে তখনই আমার ছেলে ও বৌমা সৌভিক প্রিয়ম ফোনে যোগাযোগ করলো। সেপ্টেম্বরে ওদের দুর্গাপুজো ইউরোপ ট্যুরের বিভিন্ন প্যাকেজ নিয়ে কথা হলো। যথারীতি ওদের প্রতিনিধি যথাসময়ে বাড়িতে এসে আলোচনার মাধ্যমে 14 দিনের আমাদের একটা পছন্দের প্যাকেজ ট্যুর ফাইনাল করে গেল। শুভযাত্রা সেপ্টেম্বর মাসের 30 তারিখ। ট্যুর প্যাকেজ অনুযায়ী আমাদের ভ্রমণ তালিকায় থাকবে ইউনাইটেড কিংডম, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ইতালি। দেখতে দেখতে শুভযাত্রার দিন সমাগত। ইমিগ্রেশন ফর্মালিটিস সেরে এমিরেটস এয়ারলাইন্সের কলকাতা দুবাই বোয়িং 777 আকাশে উঠল সকাল 9:45। এমিরেটস এয়ারলাইন্সের রাজকীয় অভ্যর্থনা ও হসপিটালিটি উপভোগ করতে করতে দুবাই এয়ারপোর্টের কাছে পৌঁছতেই জানালা দিয়ে দুবাই শহরটাকে ও সমুদ্রকে স্বপ্নের মতো মনে হলো। দুপুর ভারতীয় সময় প্রায় 1:30টার সময় আমরা ল্যান্ড করলাম। কিছু বিরতির পর কানেক্টিং ফ্লাইট EK-9 এয়ারবাস A380 দুবাই লন্ডন গেটওয়ে ইউনাইটেড কিংডম ভারতীয় সময় প্রায় 3টের সময় আকাশে উঠল। 868 জন যাত্রী বহনক্ষম এই
টু স্টোরিড যান্ত্রিক যানটি বিজ্ঞানের এক চমৎকার উদাহরণ। মনেই হয় না মহাকাশের উপর দিয়ে শব্দের চেয়েও বেশি গতিতে এগিয়ে যাচ্ছি। মনে হচ্ছিল কোনো সুবৃহৎ ইনডোর স্টেডিয়ামে এতগুলো লোক গল্প গুজব করছে, টিভি দেখছে, বাচ্চারা কিডস কর্নারে খেলাধুলো করছে, আর খাদ্যরসিক ব্যক্তিরা অফুরন্ত স্ন্যাক্স ও বিভিন্ন ব্র্যান্ডের সুরা আস্বাদন করেই যাচ্ছেন। কথায় কথায় আমাদের কলকাতার মুদিয়ালির এক বাঙালি এয়ার হোস্টেসের সাথে আমাদের আলাপ হলো। সদা হাস্যময়ী এয়ার হোস্টেসদের ব্যবহার অতুলনীয়। দুবাই, লন্ডন, গ্যাটউইক দীর্ঘ পথে এদের উষ্ণ সান্নিধ্য ও যাত্রীদের জেট লাগ ভুলিয়ে দিয়েছিল। দীর্ঘ উষ্ণ আতিথ্যতা ভোগ করে লন্ডন গ্যাটউইক এয়ারপোর্টে সকালে পৌঁছলাম। সেখান থেকে আমাদের সঙ্গী হলেন দীর্ঘদেহী মিষ্টিভাষী আমাদের ভ্রমণ সঙ্গী শ্রী জাহাঙ্গীর ভঞ্জ। অরিজিনালি এই ভদ্রলোক আমাদের দক্ষিণ ভারতের লোক। লন্ডন এয়ারপোর্ট থেকে আমাদের বাহন হলো একটি ঝকঝকে মার্সিডিজ বেঞ্জ এয়ার কন্ডিশন বাস, যা সারথি হলেন এক সুদর্শন ডেনমার্কের ভদ্রলোক মিস্টার জন। যথারীতি এয়ারপোর্ট থেকে লন্ডনের হোটেলের উদ্দেশ্যে আমাদের বাস 12 জন ট্যুরিস্টকে নিয়ে পৌঁছে দিল। নেটিভরা চিরদিনই সাহেবদের অবহেলার পাত্র ছিল, কিন্তু পুরো ট্যুরেই সাহেবদের হসপিটালিটি আমাদের মুগ্ধ করেছে। এরপর শুরু হলো আমাদের স্বপ্নের দেশ লন্ডনের দর্শনীয় স্থানগুলো দর্শন। দূর থেকে বহুশ্রুত টেমস নদী দেখিয়ে আমাদের মন চঞ্চল হয়ে উঠল। টেমসের পাড়েই লন্ডন আইস, যেটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছলে দেখা যায় সুদৃশ্য আল্পস পর্বতমালা আর সমস্ত লন্ডন শহর। এক অপূর্ব অনুভূতি। টেমসের উপর টাওয়ার ব্রিজ, পূর্ব পারে সেই বহুশ্রুত বিগ বেন, যার রিপ্লিকা যদিও কলকাতা এখনও প্রতিশ্রুত লন্ডন শহরে হয়ে ওঠেনি, তবুও লেক টাউনে আমরা দেখতে পাই। হয়তো এখান থেকেই লন্ডন হওয়ার যাত্রা শুরু হয়েছে। এরপর টাওয়ার অফ লন্ডন, হাইড পার্ক, ওয়েস্টমিনিস্টার প্যালেস, ওয়েস্টমিনিস্টার অ্যাবে, সেন্ট পলস ক্যাথেড্রাল, পিকাডেলি সার্কাস এক এক করে আমরা দর্শন করলাম। যত দেখেছি ততই এদের ডিসিপ্লিন, নিটনেস আমাদের মুগ্ধ করেছে। পরবর্তী দফায় আমরা দেখলাম বাকিংহাম প্যালেস, যেখান থেকে পৃথিবীর একটা বৃহদাংশ শাসিত হতো। বলা হতো ব্রিটিশ সূর্য কখনো অস্ত যায় না। বাকিংহাম প্যালেসের ভাস্কর্য, অলঙ্করণ ও তার রক্ষীদের পোশাক দৃষ্টি আকর্ষণ করে। এরপরে পৃথিবী বিখ্যাত ম্যাডাম টুসস ওয়াক্স মিউজিয়াম, যেখানে পৃথিবীর অনেক গুণী ব্যক্তির মোমের মূর্তি রয়েছে। লন্ডন শহরে চলার পথে হিজ মাস্টার্স ভয়েসের একটি শোরুম, আমাদের অনেক সেলিব্রিটির বাংলো, তাছাড়া ক্রিকেটের কিংবদন্তি মাঠ লর্ডস ওভাল দেখার সৌভাগ্য হয়েছে। কলকাতার ব্রিটিশ পিরিয়ডের আর্কিটেকচার এর সাথে লন্ডনের অনেক মিল পাওয়া যায়। ভ্রমণের তৃতীয় দিন আমাদের গন্তব্য প্যারিস। ঐতিহাসিক ইংলিশ চ্যানেল ইউরো টানেলের মাধ্যমে ইংল্যান্ডের সীমা ছেড়ে ফ্রান্সে পদার্পণ করলাম। আমাদের এশিয়ার দেশগুলোর মতো কাঁটাতারের বেড়ার বর্ডার ইউরোপের কোথাও দেখতে পাইনি। নেই ভারী বুট ও মেশিন গান হাতে সেনাবাহিনী। এক শহর থেকে অন্য শহরে যাওয়ার ইন্ডিকেশনের মতো পথ নির্দেশিকায় অ্যারো দেখাচ্ছে ফ্রান্স, সেই নেই বর্ডারে কড়াকড়ি। আমাদের মার্সিডিজ মাখনের মতন স্মুথলি দুপাশের গ্রাফস অর্চার্ড ও অন্যান্য ফলের বাগানের ভেতর দিয়ে এগিয়ে চলেছে। প্যারিস সিন নদীর দেশ, অপূর্বতার শোভা। লন্ডনের টেমস নদীতে যেমন আমরা ক্রুজে ভ্রমণ করেছি, তেমনি সিন নদীতেও অপূর্ব ভ্রমণ। প্যারিসের প্রথম আকর্ষণ তার আইফেল টাওয়ার। এসেই সন্ধ্যায় আলোকিত আইফেল টাওয়ার আমাদের মন কেড়ে নেয়। লোভরা মিউজিয়াম, যেটা নাকি পৃথিবীর শ্রেষ্ঠ আর্ট কালেকশন, সেটা আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা সহ হাজারো প্রাচীন চিত্র, পৃথিবীর সবচেয়ে বড় অপেরা থিয়েটার এবং ঐতিহাসিক গ্লাস পিরামিড আমাদের আশ্চর্য করেছে। সন্ধ্যাবেলায় ঐতিহাসিক লিডো শো, যেটা নাকি প্রাচীন রাজকীয় এন্টারটেনমেন্ট, আমাদের মুগ্ধ করেছে। টিকিটের সাথে 1 গ্লাস করে ওয়াইন কমপ্লিমেন্টারি। বিংশ শতাব্দীতে এখনও প্রায় 1.5 ঘন্টার নিউডিটি শো। সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সামনে এই ডান্স প্রোগ্রাম সন্ধ্যে 7টা নাগাদ শুরু হয়, কিন্তু এদের দেহশৈলী ও নাচের ধরন কখনো অশ্লীল মনে হয়নি। এরপর আইফেল টাওয়ার। প্রথম দিনই আমরা রাতে আলোকিত টাওয়ার দেখে এসেছি, এরপরে আজ টাওয়ারে উঠতে যাচ্ছি। অপূর্ব এক টাওয়ার, এর 4টে লেভেল রয়েছে। উচ্চতা 324 মিটার। 3rd লেভেল অবধি ওঠার পারমিশন আছে। ওঠার সুন্দর লিফটের ব্যবস্থা রয়েছে। প্রতি লেভেলেই স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে।
থার্ড লেভেল থেকে পুরো প্যারিস শহরটা বিন্দুর আকারে দেখা যায়, আর সিন নদীটা মনে হয় সরু একটি রূপোর প্রবাহ। সমস্ত লেভেল দেখেই আমরা ছবি তুলেছি। সে এক ঐশ্বরিক অনুভূতি। প্যারিসের রূপে মুগ্ধ হয়ে এরপর আমাদের যাবার পালা পৃথিবীর স্বর্গ সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড পুরোটাই মনে হয় ভগবানের হাতে আঁকা এক অপূর্ব ক্যানভাস, যেদিকে তাকানো যায় অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। সুইজারল্যান্ড পুরো আল্পস পর্বতমালা বেষ্টিত। দুটো বিখ্যাত পর্বত শৃঙ্গ টিটলিস ও জংফ্রাউ। টিটলিস 3238 মিটার, জংফ্রাউ 4158 মিটার। প্রকৃতির অপূর্ব সৃষ্টি। গ্রাউন্ড থেকে লিফটের মাধ্যমে একদম টিটলিসের বরফের দেশে পৌঁছে যাওয়া যায়। শুধু বরফ, বরফ আর বরফ। স্কেটিং ও রোপওয়ের মাধ্যমে অনেকটা দূর অবধি ঘুরে আসা যায়। পরের দিন অপর পর্বতশৃঙ্গ জংফ্রাউ আমরা পৌঁছলাম ট্রেনে করে। একদম খাড়া পাহাড় বেয়ে ট্রেন আমাদের বরফের দেশে নিয়ে গেল। অনেকটা সময় বরফের সৌন্দর্য উপভোগ করে দুপুরে বরফের প্রাসাদে আমরা লাঞ্চ করলাম। সে এক অপূর্ব অনুভূতি। সুইজারল্যান্ড, যেটা নাকি ঘড়ির জন্য বিখ্যাত। অনেকে এখানে মন ভরে শপিং করেছেন, সাথে সুইজ ওয়াচ। পথে ইন্টারলেকেনের অপূর্ব সৌন্দর্য আমাদের মোহিত করেছে। আমাদের পরবর্তী গন্তব্যস্থান ইতালির ভেনিস। ম্যাজিক্যাল ল্যাগুন সিটি। 117টা ছোট ছোট আইল্যান্ড নিয়ে ভেনিস সিটি। এখানে বিখ্যাত ডাগস প্যালেস, যেটি ব্রিজ অফ সাইজের দ্বারা যুক্ত। বন্দীদের বদ্ধ করে থাকার পর যখন মৃত্যুদণ্ড কার্যকরী করার জন্য বদ্ধভূমিতে নিয়ে যাওয়া হতো, তখন ব্রিজের একটি ক্ষুদ্র প্রকোষ্ঠ দিয়ে জীবনের শেষবার মুক্ত পৃথিবীকে দেখার সুযোগ পেত এবং শেষ দীর্ঘ নিঃশ্বাস ফেলত। বিখ্যাত মুরানো গ্লাস ফ্যাক্টরি ভেনিসের একটি দ্রষ্টব্যস্থান। পরবর্তী গন্তব্যস্থান টাস্কানি, গ্যালিলিওর জন্মস্থান। এখানে বিখ্যাত সেই পিজা লিনিং টাওয়ার, রোমস ক্যাথেড্রাল বেল টাওয়ার। এটা পৃথিবীর চতুর্থ সর্ববৃহৎ ক্যাথেড্রাল চার্চ। এরপরে আমরা দর্শন করলাম এমন একটা শহর যেটা প্রবাদ প্রতিম, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। বিদ্যজনের মতে রোম শহর প্রবর্তন হয়েছিল দুই যমজ, রোমুলাস এবং রেমাস দ্বারা 753 বিসিতে। রোম শহর হচ্ছে চার্চের শহর। চারিদিকে ছড়িয়ে আছে অপূর্ব সব প্রাচীন চার্চ। প্রাচীন রোমের সেই ঐতিহাসিক পোশাক পরে ব্যান্ডসহ যে রাস্তায় প্রসেশন হতো, আমাদের ভাগ্যে 2-3টে প্রসেশন দেখার সৌভাগ্য হয়েছে। রোমান মহিলারা রানীর বেশে, পুরুষরা রাজা বা সৈনিকের পোশাকে পতাকা নিয়ে, সে কি অপূর্ব দৃশ্য। আজ আমাদের গন্তব্য ভ্যাটিকান শহর। খ্রিস্ট ধর্মপ্রধান পোপের সাম্রাজ্য। মাত্র 49 হেক্টর আয়তনের সুভার্জিন কান্ট্রি। এই সাম্রাজ্যের কর্ণধার পোপ। এখানে বিখ্যাত জায়গা সেন্ট পিটার্স স্কোয়ার। সেখানে রয়েছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা, যেটা পোপের নিবাস এবং সবচেয়ে বড় খ্রিস্ট ধর্মের ধর্মীয় স্থান। এরপরে আমরা দেখলাম রোমের সবচেয়ে নিষ্ঠুর প্রমোদক্ষেত্র কলাসিয়াম। বিভৎস গ্ল্যাডিটোরিয়াল গেমস এখানে খেলা হতো। এখানে গ্ল্যাডিটর মনুষ্য হাজার হাজার দর্শকের সামনে হিংস্র জন্তুর জানোয়ারের সাথে লড়াই করত। এই দেখে উচ্ছ্বসিত উপস্থিত দর্শকরা আনন্দে প্রচণ্ড চিৎকার করতেন এবং চোখের সামনে জ্যান্ত মানুষকে জন্তু ভক্ষণ করছে এটা উপভোগ করতেন। সফরের শেষের দিকে আমরা পেরিয়ে এলাম সার্কাস ম্যাক্সিমাস, যেখানে পুরনো দিনের বিখ্যাত চ্যারিয়ট রেস হতো। এরপরে বিখ্যাত ট্রেভি ফাউন্টেন কথিত আছে। সেখানে যদি আপনি একটা কয়েন আপনার বাম কাঁধের উপর দিয়ে ছুঁড়ে ফাউন্টেনের জলে ফেলতে পারেন, তবে অবশ্যই আপনি আরেকবার রোমে আসতে পারবেন। এভাবে আমাদের 14 দিনের ইউরোপ সফরের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। বাস আমাদের রোম এয়ারপোর্টে বিদায় জানাবে। আমাদের এবারের রুট রোম টু দুবাই, দুবাই টু কলকাতা। এভাবে আমাদের একটি অতি মনোরম ভ্রমণ সমাপ্ত হলো। জানি না আমার অনেকটা বিস্তৃত ভ্রমণ কাহিনী আপনাদের কত ভালো লাগলো। নমস্কার। 2021 নমস্কার। আজকের বিষয় অতিমারির 1 বছর ও আমরা। এ বিষয়ে আমি আমার কয়েকটি মনের কথা বলার চেষ্টা করছি। অতিমারি বা মহামারী, করোনা বা কোভিড-19 রূপে, যেটা গত বিভীষিকাময় 1 বছর সমগ্র পৃথিবীর ধনী, দরিদ্র, উন্নত, অনুন্নত দেশগুলোকে নাস্তানাবুদ করেছে, ভাষায় সেটা বর্ণনা করার শব্দ আমার নেই। আমরা আজও এই অতিমারির ভয়ে ভীত হয়ে বেঁচে আছি, বা যারা অতিমারির সাথে যুদ্ধ করে ফিরে এসেছেন এখনও সমানভাবে অসহায় হয়ে ভগবানের কৃপার অপেক্ষায় তারা রয়েছেন।
বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস বলতে এক গোত্রের অনেকগুলো ভাইরাসকে বোঝায়, যা মূলত প্রাণীদের মধ্যেই দেখা যায়। করোনা ভাইরাস শব্দটি ল্যাটিন শব্দ থেকে নেয়া। ল্যাটিন শব্দ করোনা থেকে নেওয়া হয়েছে। করোনার অর্থ মুকুট। করোনা ভাইরাস নামটি এসেছে এর আকৃতির উপর নির্ভর করে। ইলেকট্রন মাইক্রোস্কোপে এর গঠন ঠিক ক্রাউন বা মুকুটের মতো, তাই একে করোনা ভাইরাস নাম দেওয়া হয়েছে। এটা 2019 সালেই প্রথম আসেনি। 1930 সালের প্রথম দিকে মুরগির মধ্যে এটা সংক্রমিত হয়েছিল। গত বছর জানুয়ারি মাসে থাইল্যান্ডের হুয়া হিন সমুদ্র বিচ শহরে সপরিবারে বেড়াতে গিয়ে ব্যাংককে প্রথম করোনা আক্রান্তের খবর পাই এবং হোটেল কর্তৃপক্ষ মাস্ক পরা ম্যান্ডেটরি করে দেয়। সেই থেকে মাস্ক আমাদের নিত্য সাথী হয়ে যায়। পৃথিবীর ইতিহাসে অনেক মহামারীর উল্লেখ রয়েছে। খ্রিস্টপূর্ব 165 সালে অ্যান্টালিন প্লেগ মিশর, গ্রিস, ইতালি ও এশিয়ার কিছু অংশে ছড়িয়ে পড়েছিল। 542 সালে জেস্টিনিয়ান প্লেগ ইউরোপের প্রায় অর্ধেক জনসংখ্যাকে মেরে দিয়েছিল। প্রায় 25 মিলিয়ন লোক মারা যান। 1852 থেকে 1860 সালে কলেরা মহামারীতে ইউরোপ, উত্তর আমেরিকা, আফ্রিকা ও ভারতে ব্যাপক ক্ষতি হয়। ফ্লুতে প্রায় 1 মিলিয়ন লোক এশিয়া এবং রাশিয়ায় মারা যায়। 1718 থেকে 1720 সালে ফ্লু মহামারীতে প্রায় 50 মিলিয়ন লোক মারা যায়। HIV মহামারীতে 2005 থেকে 2012 আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই যাবৎকাল যত মহামারী অতিমারী পৃথিবী দেখেছে, আমাদের পূর্বপুরুষরা দেখে গেছেন, সমস্ত পূর্ব রেকর্ড উড়িয়ে দিয়ে কোভিড-19 পৃথিবীর কোনো একটি প্রান্তে নয়, সমস্ত পৃথিবীকে একসাথে স্তব্ধ করে দিয়েছে। পৃথিবীর সৃষ্টির প্রথম দিন থেকে করোনা প্রাদুর্ভাব হওয়ার আগে অবধি এমন কোনো ঘটনা ঘটেনি যে সমগ্র জীবজগৎ, যা নাকি সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে, একসাথে দীর্ঘ কয়েক মাস স্তব্ধ হয়ে গেছে। মানুষের সমস্ত রকম উদ্ভাবনী শক্তিকে, সমস্ত রকম গর্বকে চূর্ণ করে 1 বছর ধরে কোভিড-19 নিজের মতো করে রোলার চালিয়ে যাচ্ছে। যেখানে সমস্ত মানুষকুল, সে মহাশক্তিশালী রাষ্ট্রের নাগরিক হন বা গরিব দেশের নাগরিক হন, করোনা সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিয়েছে। করোনা প্রাদুর্ভাব শুরুর মুহূর্তে প্রথম একদিনের লকডাউন সারা দেশে তেমন সমালোচিত হয়নি। আমাদের রাজ্যে এটাকে রাজনীতির একটা চাল হিসেবে নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সমস্ত রাজ্যে লকডাউনের গুরুত্ব অনুধাবন করে যেভাবে পালন করা হয়েছে, এখানে তেমন গুরুত্ব পায়নি। সংখ্যাতত্ত্বের কারচুপি, সত্যিকারের চিত্র আমাদের সামনে আসতে পারেনি। করোনা সমস্ত আর্থসামাজিক ব্যবস্থার উপর এক মহা আঘাত করেছিল। পূর্ব পরিকল্পনা ছাড়া হঠাৎ লকডাউন সাধারণ শ্রমজীবী মানুষের উপর এক অভিশাপ হয়ে উঠেছিল। ডাক্তার নির্দেশিত সামাজিক বিধিনিষেধ আমাদের একদম ঘরমুখো করে তুলেছিল। প্রতিবেশী তো দূরের কথা, পরিবারের সদস্যদের মধ্যেও একটা দূরত্ব তৈরি হয়েছিল। যতটা সম্ভব ডিস্টেন্স মেনে চলতে গিয়ে দীর্ঘদিন গৃহবন্দী হয়ে থাকা এবং বাড়ির ছাদটুকুই তখন আমাদের কাছে ঘরের মাঠের মতো অক্সিজেন নেওয়ার একমাত্র জায়গা হিসেবে পরিগণিত হয়েছিল। এক ছাদ থেকে অন্য বাড়ির ছাদে একটু মুক্ত বায়ু সেবনকারীদের সাথে কুশল বিনিময় ছাড়া আর অন্য কোনো সংযোগের পথ ছিল না। এখন পর্যন্ত পূর্ব কোভিড পরিস্থিতির মতো যখন তখন প্রতিবেশীর ঘরে প্রয়োজনে যাওয়া, গল্প করার মতো অবস্থা ফিরে আসেনি। পথে ঘাটে, হাটে বাজারে একান্ত প্রয়োজনে বেরিয়ে ফিরে এসেই স্যানিটাইজ করা বা পোশাক পরিবর্তন করা, প্রয়োজনে স্নান করা আজ 1 বছর ধরে যাওয়ার পরেও সমানে চলছে। কোভিড এমন শক্তিশালী যে নাকি প্রায় 8-9 মাস পৃথিবীর সমস্ত কলকারখানা, যানবাহন ও অন্যান্য অফিস কাছারি বন্ধ রাখতে বাধ্য করেছিল সংক্রমণ এড়াতে। এই প্রতিবন্ধকতায় কিন্তু প্রকৃতি কিছুটা হলেও কালিমামুক্ত হতে পেরেছিল। আমাদের আকাশের দিকে তাকিয়ে আমাদের বাল্যকালে দেখা নীল আকাশ, অনেক রকম পাখি যারা নাকি অবলুপ্ত হয়ে যাওয়ার পথে ছিল, তাদের দেখা পাওয়া গেছে। গঙ্গার জল, যমুনার জল অনেক স্বচ্ছ ও পরিষ্কার অবস্থায় আমরা দেখেছি। এবছরের বর্ষাকাল
আজ থেকে 50-60 বছর আগের বর্ষাকালের স্মৃতি মনে করিয়ে দিয়েছে। গত এক বছর করোনার উপস্থিতি মানুষকে অনেক অনেক স্বাস্থ্য সচেতন করে তুলেছে। সকাল থেকে এক নাগাড়ি অ্যাম্বুলেন্সের শব্দ মানুষের কাছে বিভীষিকার মতো ছিল। কোয়ারেন্টাইন সেন্টার, কোভিড হসপিটাল এবং আক্রান্ত রোগীদের বীভৎস অভিজ্ঞতা ও নিকট আত্মীয়দের প্রতি অতি আপন জনের ব্যবহার এই রোগের বিভীষিকার পরিচায়ক। চিরাচরিত প্রথা অনুযায়ী মৃত্যুকালে বাবা মায়ের মুখে জল দেয়া, মুখাগ্নি করা কোভিড সমস্ত প্রথাকে অবলুপ্ত করে দিয়েছে তার মারাত্মক সংক্রমণ ক্ষমতার জন্য। এমনকি নিকট আত্মীয়ের মৃত্যু সংবাদ প্রিয়জনের কাছে পৌঁছত না। সংক্রমণের ভয়ে প্রিয়জন দুয়ারের বাইরে কাতরাতে কাতরাতে মরছে দেখেও অন্যান্য প্রিয়জন দরজা বন্ধ করে রয়েছে, এটাও আমরা দেখেছি। করোনার এক বছরে আমরা পেরিয়ে এসেও এখনও স্বস্তিতে নেই। আবার নাকি সেকেন্ড ওয়েভ আরও মারাত্মক রূপে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়েছে। আমাদের দেশেও সেই ওয়েভ ধরা পড়েছে। আর কতদিন মুখে মাস্ক পরে ভয়ে ভয়ে আমাদের বাঁচতে হবে ভগবানই জানেন। এই এক কোভিড সারা পৃথিবী অর্থনীতি, রাজনীতি ও সামাজিক অবস্থায় বিরাট এক ক্ষত সৃষ্টি করেছে। না কুচু পশ্চিম দেশগুলোই এই রোগে সবচেয়ে বেশি ভিক্টিমাইজড হয়েছে। সর্বশক্তিমানের কাছে ধনী গরিব সবাই যে সমান সেটা ভগবান আর একবার দেখিয়ে দিলেন। যদি শক্তিমান দেশ হোক না কেন, কোনো অংশেই তারা কোভিডের কাছে ছাড় পায়নি। এক বছর পরে গৃহবন্দী থাকার পরেও আমরা জানি না কবে আবার প্রাণ খুলে সবাই বেড়াতে পারবো, মানুষের সাথে প্রাণ খুলে কথা বলতে পারবো, আগের মতো প্রতিবেশীর সাথে মেলামেশা করতে পারবো। সময়ই এর একমাত্র উত্তর দিতে পারবে। সবাই ভালো থাকুন, সাবধান থাকুন, সর্বদা মাস্ক পরে থাকুন আর প্রার্থনা করুন নতুন বছর 2021 সাল যেন কোভিডকে পেছনে ফেলে একটি ভীতিশূন্য বছর হয়ে আমাদের জীবনে আসে। নমস্কার। শুভ সন্ধ্যা। জন্মদিনের শুভ লগ্নে কবি সুভাষ মুখোপাধ্যায়কে ওনারই রচিত একটি কবিতা মেজাজ পাঠ করে শ্রদ্ধা জানাচ্ছি। থলির ভেতর হাত থেকে শাশুড়ি বিড় করে মালা জপছেন, বউ গটগট গটগট করে হেঁটে গেল। আওয়াজটা বেয়ারা, রোজকার মতো আট পৌড়ে নয়, যেন বাড়িতে ফেরিওয়ালা ডেকে শখ করে নতুন কেনা হয়েছে। সুতরাং মালাটা থেমে গেল এবং চোখ দুটো বিষ হয়ে ঘাটটাকে হেলিয়ে দিয়ে যেদিকে বউ যাচ্ছিল সেই দিকে ঢলে পড়ল। নিচের চোয়ালটা সামনে ঠেলে দাঁতে দাঁত লাগলো বিলক্ষণ রাগ দেখিয়ে। পর মুহূর্তে শাশুড়ির দাঁত, চোখ, ঘাড়, চোয়াল যে যার জায়গায় ফিরে গেল। তারপর সারা বাড়িটাকে আঁচড়ে আঁচড়ে কলতলায় ঝমর-ঝম, খনর-খন, ঘ্যাস-ঘিস, ক্যাচর-ক্যাচর শব্দ উঠল। বাসনগুলো কোনোদিন তো এত ঝাঁজ দেখায় না, বড় তেল হয়েছে। ঘুরতে ঘুরতে মালাটা দাঁড়িয়ে পড়ল। নোড়া দিয়ে মুখ ভেঙে দিতে হয়। মালাটা একবার কাঁপুনি খেয়ে আবার চলতে লাগলো। নাকে অস্ফুট শব্দ করে থলির ভেতর 5টা আঙুল হঠাৎ মালাটার গলা টিপে ধরল। মিনসের আক্কেলও বলিহারি। কোত্থেকে এক কালো অলক্ষণে পায়ে খুঁড়োওয়ালা ধিঙ্গি মেয়ে ধরে এনে ছেলেটার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল। কেন? বাংলাদেশে কি ফর্সা মেয়ে ছিল না? বাপ অবশ্য দিয়েছিল, থুয়েছিল। হ্যাঁ, দিয়েছিল। গলায় রশি দিয়ে আদায় করা হয়েছিল না? এবার মালাটাকে দয়া করে ছেড়ে দেওয়া হলো। শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছিল থলির ভেতর হাত চোখে এই সময় কি যেন তিনি লুকোচ্ছিলেন। একটা জিনিস, কমাস আগে বৌমা মরবার জন্যে বিষ খেয়েছিল। ভাসুরপুর ডাক্তার না হলে এ বউ এ বংশের গালে ঠিক চুনকালি মাখাতো। কেন? অসুখ করে মরলে কি হয়? ঢঙিয়ার বলছে কাকে? হাতে একরাশ ময়লা কাপড় নিয়ে কালো বউ গটগট গটগট করে সামনে দিয়ে চলে গেল। না, আর বাড়তে দেওয়া ঠিক নয়। বৌমা, বলুন। গলা স্বরটা ঠিক
কাছা গলায় দেওয়ার মতো নয়, বড্ড ন্যাড়া। হঠাৎ এই দেমাগ এলো থেকে? বাপের বাড়ি কেউ তো ভাইফোঁটার পর আর এদিকে মারায়নি। বাড়িটা যেন ঝড়ের অপেক্ষায় থমথম করছে। ছোট ছেলে কলেজে, মেজটি সামনের বাড়ির রকে বসে রাস্তার মেয়ে দেখছে। ফর্সা ফর্সা মেয়ে, বৌদির মতো ভূষণটি কালো নয়। বালতি ঠনঠনে বউ যেন মা কালীর মতো রণরঙ্গিনী বেশে কোমরে আঁচল জড়িয়ে চোখে চোখ রেখে শাশুড়ির সামনে দাঁড়ালো। শাশুড়ি কেমন যেন হঠাৎ গা ছমছম করতে লাগলো। তাড়াতাড়ি থলের মধ্যে হাতটা ঢুকিয়ে ফেলে চোখ নামিয়ে বললেন, আচ্ছা এখন যাও। বউ মাথা উঁচু করে গটগট গটগট করে চলে গেল। তারপর একা একা পা ছড়িয়ে বসে মোটা চশমায় কাঁথা সেলাই করতে করতে শাশুড়ি এফোর ওফোর হয়ে ভাবতে লাগলেন, বউ হঠাৎ কেন বিগড়ে গেল, তার একটা তদন্ত হওয়া দরকার। তারপর রাত্রে দরজা দেওয়ার পর বড় ছেলের ঘরে আড়ি পেতে এই কথা কানে এলো। বউ বলছে, একটা সুখবর আছে। পরের কথাগুলো এত আস্তে আস্তে যে শোনা যায় না, কিন্তু তদন্তটা শেষ হওয়া দরকার। এবার বউয়ের গলা। মা কান খড়া করলেন, বলছে, দেখো ঠিক আমার মতো কালো হবে। এরপর একটা ঠাস করে শব্দ হওয়া উচিত। ও মা, বৌমা বেশ ডগমগ হয়ে বলছে, কি নাম দেবো জানো? আফ্রিকা। কালো মানুষরা কি কাণ্ডই না করছে সেখানে। নমস্কার, শুভ সকাল। ডিএল ব্লকের সমস্ত বন্ধুদের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি 1950 সাল থেকে প্রতি বছর 26শে জানুয়ারি তারিখটি ভারতবর্ষের রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে এসছে। এই বিশেষ তারিখটিতে ভারতবর্ষের লিখিত সংবিধান লাগু হয়েছিল। 200 বছরেরও বেশি সময় ব্রিটিশ উপনিবেশ হিসেবে থাকার পরে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে এবং ব্রিটিশ আইনের নাগপাশ থেকে মুক্ত হয়। 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হলেও ভারতের সে সময়ে নিজস্ব কোনো পার্মানেন্ট সংবিধান ছিল না। সংশোধিত ব্রিটিশ আইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী স্বাধীন ভারতের শাসন ব্যবস্থা চলছিল। এরপর 29 আগস্ট 1947 ডক্টর বি.আর. আম্বেদকরের সভাপতিত্বে একটি ড্রাফটিং কমিটি গঠিত হয়, যাদের দায়িত্বে ছিল একটি পার্মানেন্ট কনস্টিটিউশন তৈরি করা। অনেক কঠিন পরিশ্রমের পরে ভারতের কনস্টিটিউশন রচিত হয়। ড্রাফট কনস্টিটিউশন 4 নভেম্বর 1947 ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাছে সাবমিট করা হয়। প্রায় 2 বছর ধরে 308 জন সদস্যের 166টা মিটিংয়ে মিলিত হয়ে অনেক সংশোধনীর মাধ্যমে কনস্টিটিউশন ফাইনাল শেপ পায়। 24শে জানুয়ারি 1950 সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্যরা 2 কপি হাতে লেখা সংবিধান, 1 কপি হিন্দিতে অপরটি ইংরেজিতে স্বাক্ষর করেন। 26শে জানুয়ারি দিনটি এই জন্যই সংবিধান লাগু করার দিন হিসেবে বেছে নেওয়া হয়, কারণ 1929 সালের 26শে জানুয়ারি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইংরেজদের বিরুদ্ধে পূর্ণ স্বরাজের ডাক দিয়েছিল। সেই মতো 26শে জানুয়ারি 1950 ভারতের সংবিধান লাগু হয় এবং ভারত এক স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এই দিনই ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের ফার্স্ট টার্ম অফ দ্য অফিস অ্যাজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শুরু হয়। আমরা স্বাধীন সার্বভৌম ভারতের নাগরিক হয়ে গর্বিত। জয় হিন্দ, বন্দে মাতরম। শুভ সন্ধ্যা। আজকের এই মহতী অধিবেশনে পরম পুরুষ শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও যুগাবতার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সম্বন্ধে কিছু কথা সংক্ষিপ্ত সময়ে বলার চেষ্টা করব। আমরা সবাই জানি যুগাবতার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাড়ি হুগলি জেলার কামারপুকুর গ্রামে, আর বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি ওই জেলারই বীরসিংহ গ্রামে। কামারপুকুর থেকে বীরসিংহ গ্রাম খুব বেশি দূরত্বে নয়, সেই জন্যই মনে হয় রামকৃষ্ণ পরমহংসদেবের বিদ্যাসাগর মহাশয়কে খুব কাছের মানুষ বলে মনে হতো। ঠাকুরের মনে মনে খুব ইচ্ছে হতো বীরসিংহ গ্রামের সেই সিংহটির সাথে অন্তত একবার আলাপচারিতা করা। ঠাকুরের সেই সুযোগ ও এর মধ্যে এসে গেল যখন তার পরম ভক্ত শ্রী মহেন্দ্রগুপ্ত বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে শিক্ষকতা শুরু করলেন। ঠাকুর তাকে জিজ্ঞেস করলেন, যাবে আমাকে নিয়ে অন্তত একবার বিদ্যাসাগর মহাশয়ের সাথে দেখা করতে? দক্ষিণেশ্বরে থাকাকালীন কত শুনেছি
তিনি বিদ্যারও সাগর, আবার দয়ারও সাগর। মহেন্দ্রবাবু বিদ্যাসাগর মহাশয়কে শ্রী রামকৃষ্ণ পরমহংসের ইচ্ছের কথা বললেন। বিদ্যাসাগর হেসে বললেন, জানো তো মাস্টার, আমি পরম নাস্তিক মানুষ। ঠাকুর দেবতায় আমার বিশ্বাস একদমই নেই, আর ঠাকুর দেবতা আছেন কি না সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর সেই জন্যে আমি সাধু মহারাজদের কাছ থেকে নিজেকে দূরেই রাখি। মাস্টার কথা শুনে একদম চুপ হয়ে গেলেন। মাস্টার এইসব আলোচনায় মনে আঘাত পেয়েছেন বুঝে বিদ্যাসাগর মহাশয় জিজ্ঞেস করলেন, উনি কীরকম পরমহংস? তিনি কি গেরুয়া পরা সন্ন্যাসী? মাস্টার বিদ্যাসাগরের চোখে চোখ রেখে দীপ্ত কণ্ঠে বললেন, আজ্ঞে না, তিনি এক অদ্ভুত পুরুষ। লাল পেরে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা জুতোও পরেন। রানী রাসমণির কালীবাড়িতে একটি ঘরে বাস করেন। সেই ঘরের তক্তপোষে পাতা, তার উপরে বিছানা ও মশারিও আছে। সেই বিছানায় তিনি শয়ন করেন। তিনি যে সন্ন্যাসী তার কোনো বাহ্যিক প্রকাশ নেই, কিন্তু ভগবান ছাড়া উনি কিছুই জানেন না। বিদ্যাসাগর মহাশয় মহেন্দ্রের কথায় হেসেই ফেললেন, বললেন, বেশ বেশ বেশ, তাহলে তাকে নিয়ে এসো একদিন। আপনি যাবেন? বিদ্যাসাগর মহাশয় আপনার সাথে দেখা করতে চান। মহেন্দ্র রামকৃষ্ণ পরমহংসদেবকে জিজ্ঞেস করলেন। ঠাকুর রামকৃষ্ণ নিজের মধ্যে ডুব দিলেন। তার চোখে মুখে ফুটে উঠল দেব উদ্ভাস। মধুর কণ্ঠে বললেন, এই শনিবার। সেদিন শ্রাবণের কৃষ্ণ ষষ্ঠী, সাগর দর্শনের লগ্ন বিকেল 4টে। তখন বিদ্যাসাগর মহাশয়ের বয়স ঠিক 62, আর শ্রীরামকৃষ্ণ তার থেকে 16 বছরের ছোট, 46। বিদ্যাসাগরের প্রতি তার শ্রদ্ধা ও ভক্তি হৃদয়ে ভরা। নির্দিষ্ট দিন বিকেল ঠিক 4টের সময় ঠাকুরের ঠিকে গাড়ি এসে দাঁড়ালো বিদ্যাসাগরের বাড়ির সামনে। ঠাকুর ভাবে তন্ময় হয়ে রয়েছেন। মাস্টার বললেন, আমরা এসে গেছি, এবার নামতে হবে। ধীরে ধীরে ঠাকুর নামলেন। মহেন্দ্র ধীরে ধীরে পথ দেখিয়ে নিয়ে চললেন। বাড়ির ভেতরে কত রকমের ফুল গাছ, এটি যেন একটি শান্তির নীড়। বিদ্যাসাগর নাকি ঠাকুর বিশ্বাস করেন না, একথা ভেবে ঠাকুর মৃদু হাসলেন। পায়ে পায়ে ঠাকুর বিদ্যাসাগরের দোতলা ঘরের দিকে এগিয়ে চললেন। তাকে দেখে বিদ্যাসাগর মহাশয় দাঁড়িয়ে উঠে অভ্যর্থনা করলেন। ঠাকুর বিদ্যাসাগর মহাশয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। মনে হলো কত কালের চেনা। বিদ্যাসাগর চুপ করে দাঁড়িয়ে, তার পরনে থান ধুতি কাপড়, পায়ে চটি জুতো, গায়ে হাত কাটা ফেনালের ফতুয়া, মাথার চারপাশ কামানো। বিদ্যাসাগরের মাথাটি অস্বাভাবিক বড়। তিনি বেশ বেটেও বটে। গলার মোটা পৈতে ফতুয়ার ফাঁক দিয়ে বেরিয়ে রয়েছে। শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট একইভাবে দাঁড়িয়ে। দেখতে দেখতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা সব এসে দাঁড়ালেন। ঠাকুর ভাবাবেশে বেঞ্চে বসে পড়লেন। ঠাকুর বললেন, যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয়, শুধু চায় অর্থকারী বিদ্যা, তাকে ঠাকুর বলেন অবিদ্যার সংসার। বিদ্যাসাগর প্রচণ্ড ধাক্কা খেলেন। তিনি নিজেও তো ব্রহ্মবিদ্যার কথা ভাবেননি কখনো। বিদ্যাসাগর ঠাকুরের জন্য জল আনার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। মহেন্দ্রকে বললেন, মাস্টার, কিছু খাবার আনলে উনি খাবেন তো? মহেন্দ্র বললেন, আনুন তো। বিদ্যাসাগর পাশের ঘর থেকে কিছু মিষ্টি নিয়ে নিজেই এলেন। বললেন, বর্ধমান থেকে এই মিষ্টি এসেছে। ঠাকুর কিছু মিষ্টি খেলেন আর বালকের মতো হাসতে লাগলেন। দেখতে দেখতে এক ঘর লোক হয়ে গেল, কেউ বসে কেউ দাঁড়িয়ে। এতক্ষণ ঠাকুর বিশেষ কোনো কথা বলেননি। এবার এক ঘর লোকের সামনে বিদ্যাসাগরের দিকে তাকিয়ে বললেন, এতদিন খাল বিল নদী পেরিয়ে একেবারে সাগরে এসে পড়লুম। এইবার সাগর দেখছি। ঠাকুরের প্রাণখোলা রসিকতায় সবাই হেসে উঠলেন। বিদ্যাসাগরের রসিকতায় কম যান না। তিনি বললেন, তবে সাগর থেকে কিছুটা নোনা জল নিয়ে যান। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, না গো, তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি তো বিদ্যার সাগর, ক্ষীর সমুদ্র। ঘরের সবাই হেসেই খুন। বিদ্যাসাগর দেখলেন ঠাকুরের সাথে তো কথায় পেরে ওঠা যাবে না, শুধু বললেন, ক্ষীর সমুদ্র? তা বলতে পারেন বটে। বিদ্যাসাগর একদম চুপ। কথা বলছেন ঠাকুর, শুনছেন বিদ্যাসাগর, আর মাঝে মাঝে প্রশ্ন করছেন। ঠাকুর একেবারেই পড়াশোনা জানেন না, নিজের নামটাও সই করতে পারেন না। তবুও ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সহজ সরল ভাষায় বলছেন আর শুনছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠাকুর বললেন, তোমার কর্ম সাত্ত্বিক কর্ম,
তুমি বিদ্যাদান অন্নদান করছো। এ কাজ নিষ্কামভাবে করতে পারলে ভগবান লাভ হয়। আর সিদ্ধ তো তুমি আছোই। আমি সিদ্ধ কেমন করে? ঠাকুর মিঠে করে উত্তর দিলেন, আলু পটল সিদ্ধ তো নরম হয়, তুমিও তো খুবই নরম। তোমার এত দয়া। সকলে হেসে উঠলেন। ঠাকুর বললেন, তুমি তো শুধু পণ্ডিত নও, তুমি তো বিদ্যার সমুদ্র। শুধু পণ্ডিতগুলো না এদিক না ওদিক। শকুনি যত উপরে উঠলেও লক্ষ্য থাকে ভাগাড়ে। যারা শুধুই পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের মনে সবসময় কামনি কাঞ্চনে আসক্তি। সবসময় শকুনের মতো তারা পচা মরা খুঁজে বেড়ায়। দয়া, ভক্তি, বৈরাগ্য, বিদ্যা এসবই হচ্ছে ঐশ্বর্য। বিদ্যাসাগর নীরব। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন এক আনন্দময় পুরুষের দিকে আর পান করছেন তার কথামৃত। নমস্কার। অনভিজ্ঞ কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের একটি প্রচেষ্টা মাত্র। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চাই, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চাই, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমার পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমার পরানো যাহা চাই, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো।
আমারও পরাণ